রিপোর্টটা দেখে প্রথমে জিজ্ঞেস করা যে আজকে আপনার দিনটা কেমন যাচ্ছে, আপনি কেমন আছেন, আপনার জীবনটা কেমন যাচ্ছে, তার 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 কাছ থেকে কিছু অ্যাক্টিভ লিসেনিং, তার দুঃখ কষ্টগুলো শুনে যখন ধরেন 15-20 মিনিট হলো, সে অনেক রিল্যাক্স ফিল করে। এর মাঝে তাকে একটা হয়তো ছোটোখাটো ব্রিদিং এক্সারসাইজ করালে, ব্রিদিং এক্সারসাইজ করলে এমনিতে কর্টিসল লেভেল কমে যায়, সে একটু শান্ত হয়। প্রথমেই তাকে বলা যে এটার কি কি চিকিৎসা অ্যাভেলেবেল আছে, তাই না? যদি থার্ড স্টেজ হয়, ফোর্থ স্টেজ যাই হোক না কেন, সবসময় কিন্তু সব রোগেরই চিকিৎসা অ্যাভেলেবল আছে। রিসার্চ দেখা গেছে যে জাস্ট সিম্পলি আমার ইমোশনগুলোকে যদি আমি ডায়েরিতে লিখতে পারি, এতে করে শরীরের ইনফ্লামেশন কমে যায়। সো ব্রেস্ট ক্যান্সারে কিন্তু শরীরে অনেক ধরনের ইনফ্লামেশন থাকে। সো আমি যদি আমার সিম্পল আমার কষ্ট ভয়গুলা লিখি, তাহলে কিন্তু আমার স্ট্রেস ম্যানেজমেন্টে হেল্প হবে। সো আমি মাইন্ডফুলনেস জার্নালিং দুইটা প্র্যাকটিসকে আমি হাইলি রেকমেন্ড করবো ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদেরকে। কি ধরনের সিমটমস দেখে আমি বুঝতে পারি যে আসলে তার পার্টিকুলারলি মেন্টাল হেলথ রিলেটেড সাপোর্ট দরকার, বা তার একজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যাওয়াটা দরকার? ডিপ্রেশন, অ্যাংজাইটি যে সাইনগুলো সেগুলো আমি বলতে চাই। যেমন তার আর্লি মর্নিং যদি অ্যাওয়েকেনেস হয়, সকালবেলা ঘুম থেকে উঠে প্রচণ্ড মন খারাপ লাগছে এবং এই মন খারাপের এত তীব্র যে সে আর বিছানা থেকে উঠতেই চাচ্ছে না, এটা একটা খুবই মানে ডেডলি সাইন। সেকেন্ড হচ্ছে তার যে সকল কাজ করতে আগে ভালো লাগতো, যেমন গান শুনতে, হয়তো নাচ করতে, হয়তো বা স্পোর্টস দেখতে, তার এটা একেবারেই অসহ্য লাগে এখন, একদমই ভালো লাগে না। আর থার্ড সাইন হচ্ছে তার প্রচণ্ড ফ্যাটিক কাজ করে, অল্প কাজ করলে, অল্প একটু মানে হাঁটলেই তার অসম্ভব দুর্বলতা কাজ করছে, নট বিকজ অফ ক্যান্সার ট্রিটমেন্ট, নট বিকজ অফ দ্য ক্যান্সার ইটসেলফ। আমরা যে কেউ যখন ক্যান্সার ওয়ার্ডটা শুনি, সাথে সাথে মনে হয় আমাদের মনে যে পরিমাণ ভয় বা ভীতি চলে আসে, দুনিয়াতে খুব কম জিনিসই আমাদের মধ্যে সেই ধরনের ভয়টা আনতে পারে। পার্টিকুলারলি যখন আমরা আসলে ব্রেস্ট ক্যান্সারের কথা শুনি, অনেক ক্ষেত্রেই এই পুরো কনসেপ্টটা বা এই পুরো খবরটা আমাদের কাছে একটা আচমকা, একটা মানে হঠাৎ করে শীতকালের বৃষ্টির মতো বা একটা ঝড়ের মতো চলে আসে, যেই ঝড়ের জন্য আমরা কেউই রেডি থাকি না বা প্রিপেয়ার থাকি না। বাট এই ব্রেস্ট ক্যান্সার বিষয়ে কিন্তু এমজিআই এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন অনেক দিন ধরে অ্যাওয়ারনেস রেজ করার কাজ করছে, যেটারই একটা ইনিশিয়েটিভ হচ্ছে আমাদের এই শোটি, উইচ ইজ ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড বিয়ন্ড ইন অ্যাসোসিয়েশন উইথ ডেইলি স্টার। আমি আপনাদের হোস্ট রাফসান শাবাব। আমাদের অনেকগুলো এপিসোড রয়েছে যেখানে আমরা আসলে ডক্টরদের সাথে, ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের সাথে এবং এই রিলেটেড যে কোনো স্টেক হোল্ডারের সাথে আসলে উই হ্যাভ অল দি এপিসোডস, যেটা আপনি যদি একজন রোগী হয়ে থাকেন, একজন কেয়ার গিভার হয়ে থাকেন, অথবা ইন জেনারেল আপনি যদি ব্রেস্ট ক্যান্সার নিয়ে জানতে চান, তাহলে ইউ ক্যান ডেফিনেটলি ওয়াচ অল দি এপিসোডস। বাট আজকের এপিসোডে উই আর গোনা ফোকাস অন দ্যাট পার্টিকুলার ফ্যাক্টর যেটা নিয়ে আসলে আমি শুরু করেছিলাম কথা বলা, যেটা হচ্ছে ভয়, ভীতি, বা দ্য মেন্টাল অ্যাসপেক্ট অফ ইট। এবং এটার জন্য কথা বলতে উই হ্যাভ আ লাভলি পার্সোনালিটি ইন হাউস today, who is Dr. Kushal, who's a psychiatrist particularly specialized for cancer-related cases. So, ভাইয়াকে আমরা অনেক দেখি সোশ্যাল মিডিয়াতে এবং he's very popular. The way you talk about very critical এবং খুবই fearful, concerning topics. So, আজকে আমরা আসলে particularly focus করব breast cancer and mental health and the whole area of how we can do better. কিভাবে আসলে একজন রোগী আর্লি স্টেজে হোক অথবা অনেক সিরিয়াস একটা স্টেজে হোক, তার জন্য কি কি করা উচিত, কি করা উচিত না, কেয়ার গিভারদের রোল, সবকিছু নিয়ে। ডাবল প্রোটেকশন যুক্ত স্যানিটারি ন্যাপকিন অনন্যা এর এডিএল ও এয়ারলিড পেপার লিক হতে দেয় না, রাখে শুষ্ক। ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন, নো কিন্তু। First of all, thank you so much, Bhaiya, for coming here. And I will jump straight into the point. যে আমাদের এই শোটা যারা দেখছে, হয়তোবা তারা ব্রেস্ট ক্যান্সারে ডিটেক্টেড হয়েছে আনফর্চুনেটলি, হতে পারে সে একজন কেয়ার গিভার, হতে পারে সে প্রিভেন্ট করার চেষ্টা করছে পুরো ব্যাপারটা, অ্যান্ড হতে পারে সামওয়ান হুজ ট্রাইং টু রেইজ অ্যাওয়ারনেস। বা আমার প্রথম প্রশ্ন হবে আসলে ব্রেস্ট ক্যান্সারের সাথে পার্টিকুলারলি মেন্টাল হেলথ, সাইকোলজি, সাইকিয়াট্রি কোনো সম্পর্ক আছে কিনা? থ্যাংকস ফর হ্যাভিং ইন রাফসান, আমি খুবই খুশি শোতে আসতে পেরে। গবেষণায় দেখা যায় যে প্রায় 15-25% ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টের মানসিক কোনো না কোনো সমস্যা হয়, পার্টিকুলারলি হয় অ্যাংজাইটি অ্যান্ড হচ্ছে ডিপ্রেশন, তাছাড়াও পিটিএসডিও খুবই কমন। কিন্তু আমরা দেখা যায় যে শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টটাই করে থাকি, আমরা হয়তো ট্যামক্সিফেন দিচ্ছি বা কেমোথেরাপি, রেডিওথেরাপি দিচ্ছি, কিন্তু একটা মানুষ যে আসলে মানসিকভাবে ভেঙে পড়ছে, হঠাৎ করে একটা ধাক্কা, তার ফিয়ার, তার অ্যাঙ্গার, তার লজ্জা, তার ডাউট, তার ফিউচার নিয়ে মানে আনসার্টেনটি, ইনসিকিউরিটি, না একটা মেয়ে তো, তাই না, বেশিরভাগই হয় 20-30 বছর বয়সে তো শুরু হয়। তো তার যে কষ্টগুলো, এটা কিন্তু আমরা এভাবে অ্যাড্রেস করি না।
আমরা বরং তাকে হয়তো সান্ত্বনা দিতে থাকি, কিচ্ছু হবে না, বাট আসলে তো এটা খুব কঠিন একটা জিনিস। তো সেখান থেকে দেখা যায় গবেষণায় যে একে তো 15 থেকে 25% মানুষের মানসিক সমস্যা হয়ে থাকে ডাইরেক্টলি, কিন্তু আমরা যদি এই ডিপ্রেশন অ্যাংজাইটি ট্রিট করি সেক্ষেত্রে দেখা যায় যে রিকভারিও কিন্তু খুব ত্বরান্বিত হয়। তার মানে আমি যদি মানসিক স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখি, আমার ব্রেস্ট ক্যান্সারের কেমোথেরাপি ভালো কাজ করবে, ব্রেস্ট ক্যান্সারের রেডিওথেরাপি ভালো কাজ করবে। বাইরের দেশে এমনও হয় যে যে কোনো সার্জারির আগে ওরা 1 ঘন্টা কাউন্সিলিংয়ের সেশন আয়োজন করে এবং দেখা যায় যে কাউন্সিলিং নেওয়ার পর তাদের ব্যথার ওষুধ কম দেওয়া লাগছে সার্জারির ক্ষেত্রে। সো যে কোনো পেইন ম্যানেজমেন্টেও কিন্তু সাইকোথেরাপি খুব ভালো কাজ করে। সো মেন্টাল হেলথের অ্যাসপেক্টটা আমি মনে করি খুবই জরুরি, বাট এটা অত্যন্ত ওভারলুকড আমাদের দেশে। Absolutely, and such a brilliant way to put it out there. But আমার সবচেয়ে ইন্টারেস্টিং যে ফ্যাক্টরটা লাগলো যে আসলে মেন্টাল অ্যাসপেক্টটাকে যদি আমরা ডিল করি, বা যদি সাইকোলজি, সাইকিয়াট্রি যেটাই বলি না কেন, যে ডিসিপ্লিন আন্ডারে হোক না কেন, এই অ্যাংজাইটি বা এই ফিয়ারটাকে যদি আমরা ডিল করি, তাহলে আসলে অ্যাকচুয়াল যে লেটস সে সলিউশন, অ্যাকচুয়াল যে মেডিকেশন, সেটা আসলে বেটার কাজ করতে পারে। আমার কাছে মনে হয় এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ইনসাইট ছিল, যেটা এই এপিসোডটাকে আরো অনেক বেশি ইম্পর্টেন্ট করে ফেলে ইনস্ট্যান্টলি। বাট তারপরে আমি ভাইকে যেটা জানতে চাবো সেটা হচ্ছে যে যখনই কেউ একজন হঠাৎ করে ব্রেস্ট ক্যান্সারের নিউজটা পায়, আমি আমার আশেপাশে অনেক কেসেস দেখেছি, সে হোক তার ফ্যামিলি মেম্বার হোক, পার্টিকুলারলি সেই পেশেন্টটার জন্য ওই নিউজটা অনেক ভয়ের একটা কারণ হয় যে এখন আমার কি হবে। অ্যান্ড ইন লট অফ কেসেস এই নিউজটাকে আমরা আসলে একদম মানে মৃত্যু সংবাদের মতো করে ডিল করি, যে আমি মনে হয় মারাই যাব, আর কোনো লেটস সে উপায় নাই, এবং অনেক বড় একটা ভয় ঢুকে যায় ভেতরে। সো ওই পার্টিকুলার মোমেন্টে ওই ভয়টাকে কিভাবে ডিল করা উচিত? ব্রেস্ট ক্যান্সারের প্রথম কথা হলো যে সবাই কিন্তু খুব খারাপ হয়ে যান। আমি যদি ফার্স্ট বা সেকেন্ড স্টেজে ধরা পড়ি, ব্রেস্ট ক্যান্সারের যে চিকিৎসা আছে সেটা খুবই খুবই ভালো কাজ করে। কারণ অন্য ক্যান্সারে কিন্তু হয়তো দেখা যাচ্ছে ওষুধ দিলেও খুব বেশি দিন মানুষ সার্ভাইভ করে না, বাট ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এটা এটা সঠিক না। এই জন্য আমি মনে করি যে আর্লি ডিটেকশন, যেগুলো নিয়ে আপনারা কথা বলছেন, আরও এপিসোড হবে, সেটা খুবই জরুরি। প্রত্যেকটা মেয়ে যখন 20 বছর ক্রস করে যায়, তার ডেফিনেটলি রেগুলারলি কিছু টেস্ট করা উচিত, ব্রেস্ট স্ক্রিনিং করা উচিত, যাতে করে আর্লি স্টেজে হলেও ধরা পড়ে। কিছু হ্যাবিট আছে যেগুলো করলে তারা এটা থেকে প্রিভেন্ট করতে পারে। বাট যখন ধরা পড়ে যায়, আমার প্রথম যেটা মনে রাখতে হবে যে এটা খুব ভালো চিকিৎসা আছে, এটা এরকম না যে আমি একদম মারা যাব। তবে যদি খুব অ্যাডভান্স স্টেজও হয়, আসলে একটা গ্রিফের মধ্যে দিয়ে মানুষ যায়। গ্রিফের 5টা স্টেজ আছে। সো প্রথম স্টেজ হচ্ছে ডিনায়াল, মানুষ প্রথমে একদম মানতে চায় না যে আমার এটা হয়েছে। তারপর খুব রাগ বেড়ে যায়, অ্যাঙ্গার হয় যে না আমার এটা কেন হলো, নিজের উপর রাগ, সৃষ্টিকর্তার উপর রাগ, অনেক কিছু হয়। তারপর বার্গেনিং, থার্ড স্টেজ হচ্ছে সে নিজের সাথে নিজে যুদ্ধ করতে থাকে, একটা দ্বন্দ্বে থাকতে থাকে। ফোর্থ স্টেজ হচ্ছে ডিপ্রেশন, প্রচণ্ড স্যাডনেস কাজ করে, এবং ডিপ্রেশনের পরে একটা সময় মানুষ অ্যাকসেপ্টেন্স, ফিফথ স্টেজে গিয়ে সে মেনে নেয়। এই পুরো স্টেজটা আসতে 3 থেকে 6 মাস সময় লাগে, এবং ওই সময়টাতে সবচেয়ে বেশি একটা মানুষকে হেল্প করতে পারে তার কেয়ার গিভার, তার কাছের ফ্রেন্ড, তার ফ্যামিলি। কারণ এই সময়টা আমি বললাম খুবই ভালনারেবল। আর কিছু মানুষ, আমরা সবাই ভালনারেবল, বাট কিছু মানুষ আরেকজনের যাতে একটু হয়তো বেশি ভালনারেবল। তো তখন তাকে জাস্ট ইম্প্যাথ্রিক হয়ে শোনা, তাকে একটু ভালোবাসা দেওয়া, তাকে জাজ না করা, তাকে বলা যে লাইক ইটস ওকে টু সামটাইমস ক্রাই আউট, ইটস ওকে টু সামটাইমস কিছুটা আমি বলবো যে হয়তো টেন্ট্রাম সে শো করবে, বাট এটা যে আসলে পার্ট অফ দ্যাট হিলিং প্রসেস, পার্ট অফ দ্যাট ইমোশন, এটা তাকে অ্যাকনোলেজ করতে দেওয়া এবং অহেতুক সান্ত্বনা না দেওয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। আর লাস্ট হচ্ছে আমি বলবো যে প্রপার ইনফরমেশন দেওয়া। অনেক মানুষ বেশি ভয় পেয়ে যায় যে তার কাছে ইনফরমেশনগুলো নেই। যেটা আমি বলছিলাম যে ব্রেস্ট ক্যান্সার সবগুলো কিন্তু খারাপ যায় না, অনেক ভালো ভালো চিকিৎসা এখনকার পৃথিবীতে আছে। সো আমি যদি প্রপার ইনফরমেশন জানি, এবং আমি যদি জানি কোন কোন চিকিৎসাটা কোথায় অ্যাভেইলেবল, কতটুকু খরচ হবে, তখন আমার কিন্তু এমনিতেই অ্যাংজাইটি ভয়গুলো কমে আসে। সো নিজের যেমন একটা গুরুত্ব আছে যে আমি প্রপার ইনফরমেশন পাবো, আমার কাছের মানুষদেরও কাজ হচ্ছে অতিরিক্ত সান্ত্বনা না দিয়ে জাস্ট তার পাশে থেকে প্রপার ইনফরমেশনগুলো তাকে দেওয়া। সো কাছের মানুষের রোলটা কিন্তু ভাইয়া খুব সুন্দরভাবে ডিসকাশনে নিয়ে আসলেন, এবং ওইখানে আমার যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে দ্য রোল অফ আ কেয়ার গিভার। এখানে অনেক রকমের কেয়ার গিভার থাকে। পার্টিকুলারলি অনেকে চেষ্টা করে আসলে এক্স্যাক্ট স্টেজটা না বলতে, বা আচ্ছা যদি অনেক সিভিয়ার হয়, যদি বললেও ভয় পেয়ে যায়, তাহলে না বলাই বেটার, ওকে হোপের মধ্যে রাখি। আবার মাঝে মধ্যে হয়তো বা আমরা চিন্তা করি যে না, ওকে বলে দিলেই বেটার। আসলে কোনটা করা উচিত? লেটস সে যদি কারো অবস্থা আসলে অনেক সিরিয়াস হয়, একজন পেশেন্টের, অ্যাজ আ কেয়ার গিভার আমার কি করা উচিত, তাকে কিভাবে ডিল করা উচিত? তাকে অবশ্যই বলে দেওয়া উচিত, বাট সেটা খুব ইম্প্যাথেটিক্যালি বলতে হবে, একটা নির্দিষ্ট সময় বলতে হবে, প্রথমে বুঝে বলতে হবে সে কতটুকু নেওয়ার জন্য প্রস্তুত। কারণ আমি যদি তাকে না বলি, সে তো একটা ফলস হোপে থাকবে। কারণ দেখেন, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা জীবন নিয়ে চিন্তা আছে, তার বয়স 25 হোক বা 50 হোক, সে হয়তো চিন্তা করেছে সে জীবনের মৃত্যুর আগে সে কিছু কিছু কাজ করবে, কিছু কিছু মানুষের কাছে ক্ষমা চাবে, বা গডের কাছে ক্ষমা চাবে, বা কোনো একটা ঋণ সে আছে, সেই ঋণটা হয়তো শোধ করবে।
তো আমার তাকে অবশ্যই জানাতে হবে, বাট ইমপ্যাথেটিক্যালি জানাতে হবে। ডাক্তারকেও মানে ব্রেকিং ব্যাড নিউজ একটা ইটসেলফ একটা বড় চ্যাপ্টার আমাদের পড়তে হয়, যে শুধু ক্যান্সার না, যে কোনো খারাপ রোগ আমি কিভাবে আসলে মানুষকে জানাবো। আমাদের মেন্টাল হেলথও কিন্তু অনেক খারাপ রোগ আছে, স্কিজোফ্রেনিয়া, বাইপোলা, যেগুলো সারা জীবন মানুষকে পোহাতে হয়। চট করে কিন্তু বলে দেওয়া উচিত না। চট করে একটা বাবা আমার বাচ্চাকে বলা উচিত না যে আপনার বাচ্চার অটিজম আছে, এটা তার পুরো আকাশ ভেঙে পড়ে কিন্তু। সো একটা কমফোর্টিং জোন সেট করে ইমপ্যাথেটিক হয়ে তারপর তাকে সত্য কথাটা বলা, এটা অবশ্যই ভালো। ইনিশিয়ালি তাকে আমরা খারাপ কনসিকুয়েন্সেসগুলো কম বলবো, বাট আস্তে 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 ওই ব্রেকিং দ্য আইস আসলে করতে হবে। এটা না বলাটা আমি মনে করি একেবারেই উচিত নয়। ক্যান ইউ শো আস লাইক অ্যান এক্সাম্পল, যে আসলে আপনার দেখা বা আপনার নিজের করা বা আপনি একটা এক্সাম্পল দেখেছেন যে দিস ওয়াজ আ বিউটিফুল কনভারসেশন অফ হাউ টু এক্স্যাক্টলি ডু ইট? তাকে প্রথমে তার রিপোর্টটা দেখে প্রথমে জিজ্ঞেস করা যে আজকে আপনার দিনটা কেমন যাচ্ছে, আপনি কেমন আছেন, আপনার জীবনটা কেমন যাচ্ছে, তার 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 কাছ থেকে কিছু অ্যাক্টিভ লিসেনিং, তার দুঃখ কষ্টগুলো শুনে যখন ধরেন 15-20 মিনিট হলো, সে অনেক রিল্যাক্স ফিল করে। এর মাঝে তাকে একটা হয়তো ছোটোখাটো ব্রিদিং এক্সারসাইজ করালে, ব্রিদিং এক্সারসাইজ করলে এমনিতে কর্টিসল লেভেল কমে যায়, সে একটু শান্ত হয়। তারপর তার রিপোর্টটি দেখিয়ে প্রথমেই তাকে বলা যে এটার কি কি চিকিৎসা অ্যাভেলেবেল আছে, তাই না? যদি 3rd স্টেজ হয়, 4th স্টেজ যাই হোক না কেন, সবসময় কিন্তু সব রোগেরই চিকিৎসা অ্যাভেলেবেল আছে। সেই চিকিৎসা আসার কথাটা বলে তারপর তাকে বলা যে আপনার আসলে এখন 2nd স্টেজ বা 3rd স্টেজ হয়েছে, আপনার অবশ্যই খারাপ লাগাটা স্বাভাবিক। তখন যদি সে একটু কান্না করে, তার কাছে গিয়ে একটু হয়তো তার মানে যদি সেম জেন্ডার হয়, একটু হাত রাখা, একটু হাগ করাও যেতে পারে, অথবা তার সাথে তার খুব কাছের কোনো কেয়ার গিভার যদি থাকে, তাকে বলা যে আপনি একটু রুমে আসেন, রাইট? ওটা বলে তাকে আস্তে আস্তে জিনিসটা বলা, বাট আগে হোপ দিতে হবে যে আপনার যেই স্টেজে থাকুক না কেন, এটা কিন্তু চিকিৎসা আছে, এবং অ্যাজ এ ডক্টর আমরা সম্পূর্ণ আপনার পাশে থাকবো। বাট আমরা মনে করছি যে এই চিকিৎসাগুলো আপনার এখন করতে হবে। বাট প্রথম দিনই আমরা একদম বলবো না যে আপনি 6 মাস বাঁচবেন বা 12 মাস বাঁচবেন, ওইটা আসলে ইটস টু মাচ। ওইটা অনেক পরে গিয়ে তার কেয়ার গিভারদের আস্তে আস্তে বলাটা ভালো। আর ডাক্তাররা যতই অ্যাডভান্সড হোক না কেন, নির্দিষ্ট মাস বলে দেওয়াটা আসলে আমি মনে করি এটা ঠিক না, কারণ আমরা আসলে জানি না, অনেক সময় অনেক কি বলবো, এমন কিছু মিরাকল ঘটতে পারে। সো একেবারেই মাস বলে দেওয়া উচিত না। ডাবল প্রোটেকশন যুক্ত স্যানিটারি ন্যাপকিন অনন্যা, এর এডিএল ও এয়ারলাইট পেপার লিক হতে দেয় না, রাখে শুষ্ক। ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন, নো কিন্তু। কনভারসেশনটা শুনতে শুনতে আমার নিজেরই মনে হচ্ছিল এরকম একটা সিচুয়েশনে পড়ার ব্যাপারটা বেশ ভীতিকর হতে পারে, এবং অনেক অনেক ডিফিকাল্ট হতে পারে। এবং আমি নিজে চিন্তা করছিলাম যে আমি যদি কখনো এই সিচুয়েশনে থাকি অ্যাজ এ কেয়ার গিভার অর অ্যাজ এ পেশেন্ট, আসলে তখন কী করবো। বাট দেন এগেন এই কারণেই কিন্তু এই এপিসোডটা ইম্পর্টেন্ট, এই পুরো ইনিশিয়েটিভটা ইম্পর্টেন্ট। আপনি হয়তো বা এই সিচুয়েশনে একটা মানুষ না হতে পারেন, বা আপনার পরিচিত যে কোনো একজন বন্ধু বা আপনার খুব কাছের কোনো একটা মানুষের হয়তো বা এই সিচুয়েশনটা খুবই রেলেভেন্ট হতে পারে। সো আমি চাই যে আপনি এই এপিসোডটা তার সাথে শেয়ার করে দেন। ইন জেনারেল আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারেন, যাতে আসলে এই পার্টিকুলার বিষয় আমরা আরও অনেক বেশি ওয়েল ইকুইপড হই এবং আরও অনেক প্রিপেয়ার্ড হই। আমরা তখন কথা বলছিলাম একটা ডক্টর কীভাবে নিউজটা বলতে পারে, বা একজন কেয়ার গিভার কীভাবে আসলে নিউজটা ব্রেক করতে পারে সেটা নিয়ে। বাট যদি আমরা এখন একটু পেশেন্টের সাইডে আসি, যে হয়তোবা আর্লি স্টেজে জানতে পারলো বা মাত্র জানতে পারলো তার ব্রেস্ট ক্যান্সারের কথা, এবং লট অফ ফিয়ার, অ্যাংজাইটি এগুলো ডিল করার পাশাপাশি হয়তোবা অনেক ডিফিকাল্ট ইমোশন ডিল করতে হয়, যেটা অবভিয়াসলি ভাই আমাদেরকে বলতে পারবেন যে দ্য কাইন্ড অফ ইমোশনস ইউ গেট টু নো ওয়েন ইউ টক টু পেশেন্টস হ্যাভিং ব্রেস্ট ক্যান্সার। তো তখন আসলে ফার্স্ট অফ অল কী ধরনের ইমোশনস they go through? You talked about the 5 stages of dealing with it, but তারপরও what are the kind of difficult emotions that are there যেটা নর্মালি আমরা হয়তো বা বুঝি না বা পাই না, এবং ওই ইমোশনগুলো নিয়ে বা তার মেন্টাল স্টেটকে সে কীভাবে আরও এফেক্টিভলি কমিউনিকেট করতে পারে তার ফ্যামিলি মেম্বারদের প্রতি, বা তার কেয়ার গিভারের প্রতি, বা তার আশেপাশের মানুষের প্রতি। বিকজ আমি অনেক সময় দেখেছি যে হঠাৎ করে যখন এরকম একটা বড় নিউজ আসে, we don't remain ourselves, we become a changed person. সো ওই জায়গাতে আসলে একজন পেশেন্ট কিভাবে এফেক্টিভলি কমিউনিকেট করতে পারে তার নিজের ইমোশনসের ব্যাপারে। প্রথম আমরা ইমোশনটাকে আমরা অ্যাকনলেজ করি। উই নিড টু সিট উইথ দ্য ইমোশন, যে না আমার খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, আমার ভয় হচ্ছে, লজ্জা হচ্ছে, ইনসিকিউরিটি হচ্ছে, ভবিষ্যৎ নিয়ে কষ্ট হচ্ছে, এবং ইমোশনটাকে লেবেল করা, লিখে ফেলাটা খুবই ইম্পর্টেন্ট। রিসার্চ বলে কোনো একটা ইমোশন যদি আমরা প্রপারলি লেবেল করতে পারি, তখন আমাদের রেজিলিয়েন্স কিন্তু বৃদ্ধি পায়। এই কাজটা অনেক সময় ছেলেরা খুব খারাপ করে। যদি আজকের এপিসোডটা মেয়েদের জন্য, বাট আমি ছেলেদের জন্য বলতে চাই যে পুরো পৃথিবীতে কিন্তু 73% কমিটেড সুইসাইড করে ছেলেরা, মানে প্রতি 4টা সুইসাইডে 3টা সুইসাইড কিন্তু ছেলেরা করে। এটা একটা বড় কারণ হচ্ছে ছেলেরা ইমোশন চাপা দিয়ে রাখতে চায় মেয়েদের চেয়ে বেশি। মেয়েরা কিন্তু ন্যাচারালি এক্সপ্রেসিভ। সো এই জায়গাটাতে আমি বলবো যে জাস্ট ইমোশনটাকে আপনি অ্যাকনলেজ করেন, বেশি হাইড করবেন না। কারণ দেখা যায় পিটিএসডি তাদের বেশি হয় যারা ইমোশনকে ইগনোর করে।
আমরা যদি ইমোশনটা অ্যাটলিস্ট বলতে পারি অনেক হালকা লাগে। আমার কাছে যেমন অনেক অ্যাডিকশনের রোগী আসে, তারা জাস্ট এসে যখন অ্যাডিকশনের কথাটা বলতে পারে, যেটা কাউকে বলতে পারেনি, তারা বলে আমার অর্ধেক ভালো লাগছে। সো জাস্ট আমি যেন একজন মানুষ অবশ্যই তার ব্রেস্ট ক্যান্সার। এখন আমি যদি দূর থেকে দেখে মনে করি ওর কাছে যাব না, গেলে কি হবে, বাট না, সে চাচ্ছে আমার সাথে শেয়ার করতে। তাকে যদি আমি একটু সময় দেই, সে অনেক ভালো ফিল করবে। অ্যাটলিস্ট তার ওটা হাইড করতে হচ্ছে না। সো ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট যেন অ্যাটলিস্ট এটা অ্যাকনলেজ করে, এক্সপ্রেস করে টু সামওয়ান সেফ, যে সবাইকে বলে দেবে না, জাজ করবে না। কোনো প্রবলেম সলভিং আমার এখানে দরকার নাই, কোনো রকম সস্তা সান্ত্বনাও দরকার নাই। আমি জাস্ট শুনবো, খুবই ইম্প্যাথেটিক ওয়েতে শুনবো, তাকে একটু ভালোবাসা দিব, তাকে একটু এমপ্যাথি দিব। ভালোবাসাটা খুব জেনুইন হতে হবে, যে ভালোবাসা আমি আবার কিছু এক্সপেক্ট করব না। ইম্প্যাথির মধ্যে কোনো ইগো যেন না থাকে, যে সে কোনো কথা শুনছে না, আমি একটা দাওয়াত দিলাম আসলো না, এরকম কোনো ইগো যেন কাজ না করে। আমি একটু হাসবো তাকে দেখে, এই হাসিও কিন্তু খুব ভালো কাজ করে। আমি তাকে গিয়ে বলবো যে লাইক, ইফ ইউ ডোন্ট হ্যাভ এ স্মাইল অফ ইয়োর্স, আই ক্যান গিভ এ স্মাইল অফ মাইন। খুবই সিম্পল একটা জিনিস। অথবা তাকে একটু রেগুলারলি ভিজিট করতে যাব, তাকে একটা মেসেজ করব। ভিজিট করে গিয়ে যদি দেখি যে সে বেচারা ঘুমিয়ে আছে, আমি তার পাশে একটু বসে থাকলাম, কারণ ক্যান্সার আক্রান্ত পেশেন্ট একটানা খুব বেশিক্ষণ ঘুমাতে পারে না, হয়তো সে আধা ঘন্টা পরে উঠবে, বাট এই যে উঠে সে আমার চেহারাটা দেখবে, এটা সে অনেক দিন মনে রাখবে। কারণ তারা ওই সময় খুবই তাদের ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট হয়। সে মনে করে পৃথিবীর সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে। অনেক সময় ব্রেস্টের ব্যাপার তো সার্জারি হয়, তাদের একটা সেলফ এস্টিম ইস্যু হয়, মনে হয় আমাকে আর কেউ ভালোবাসবে না। সো তখন যদি সেই 2-3টা মানুষের ভালোবাসা পায়, এটা তার কগনিটিভ লেভেলে খুব ভালো কাজ করে। আর আমি ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের বলবো যে আপনাদের যে কোনো কষ্ট দুঃখ আপনি কাউকে না কাউকে বলেন। এখন সাপোর্ট গ্রুপ আছে, সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট আছে যারা নন জাজমেন্টালি আপনার কথা শুনতে পারবে। আপনার অনেক ধরনের মানে প্রফেশনাল থেরাপিউটিক গ্রুপও আছে, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি নেওয়া যায়, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি, সাইকোঅ্যানালাইসিস, অনেক ধরনের থেরাপি কিন্তু নিয়ে আমি এই যে আমার এই ডিপ্রেশন, অ্যাংজাইটি, পিটিএসডিকে ওভারকাম করতে পারবো। এবং এটা করলে কি হবে, ওই যে যেটা বললাম, ওষুধ ভালো কাজ করবে। আমার ক্যান্সারের স্টেজ দেখা গেছে 3rd স্টেজ থেকে 2nd স্টেজে চলে আসতে পারে। তো জিনিসটাকে সিরিয়াসলি নেওয়াটা সবারই উচিত। অ্যাবসলিউটলি। এবং যে কোনো রকমের মেন্টাল কনসার্ন, মেন্টাল হেলথের ক্ষেত্রে আমরা সবসময় শুনি রিল্যাক্সেশন টেকনিক্সের কথা, মাইন্ডফুলনেসের কথা। সো আপনি কি পার্টিকুলারলি ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের জন্য এমন কোনো টেকনিক্স বা এমন কোনো প্র্যাকটিসেস সাজেস্ট করবেন? ব্রেস্ট ক্যান্সারের স্ট্রেস লেভেল কমানোর জন্য 2টা পদ্ধতি খুব ভালো কাজ করে। একটা হচ্ছে মাইন্ডফুলনেস, একটা হচ্ছে জার্নালিং খুব ভালো কাজ করে। সো মাইন্ডফুলনেস যে কোনো কিছু করতে হবে। সিম্পল হচ্ছে, যদি আমরা 4-4 ব্রিদিং করি জাস্ট 20 বার, সকালে, দুপুরে এবং রাতে। 4-4 ব্রিদিং হচ্ছে পেট ফুলিয়ে 4 সেকেন্ডে লম্বা করে নিঃশ্বাস নিব, 2 সেকেন্ড ধরে রাখবো এবং 4 সেকেন্ডে ধীরে ধীরে আমি মানে শ্বাসটা মুখ দিয়ে ছেড়ে দেবো। এটা আমি সকালে 20 বার করব, দুপুরে 20 বার করব এবং রাতে 20 বার। সো দিনে আমি 60 টাইমস করছি। এবং যখন আমার একটু খারাপ লাগছে, আমি অ্যাংশাস হয়ে যাচ্ছি বা রেগে যাচ্ছি বা খারাপ লাগছে, আমি জাস্ট 10 বারই এই এক্সারসাইজটা করব। এটা যদি আমি রেগুলার করতে থাকি, আমার কিন্তু স্ট্রেস হরমোন কমে আসবে, আমি অনেক বেশি মাইন্ডফুল থাকতে পারবো। কারণ এই যে অতীতের, ভবিষ্যতের যে দুঃখ, কষ্ট এবং ইনসিকিউরিটি, সেখান থেকে আমি যদি প্রেজেন্ট থাকতে পারি, যেটা মাইন্ডফুলনেস করে, সেটা খুবই হেল্প করবে। প্লাস ইমোশনাল রেগুলেশনও মাইন্ডফুলনেস কাজ করে। আর জার্নালিংয়ে আমার যখন সমস্ত থটগুলো আমি লিখতে পারি, এটা একটা ডাস্টবিন এফেক্ট হয়। আমার যত রকম দুশ্চিন্তা, ভয়, লজ্জা, অনুশোচনা, সবই আমি যখন খাতায় লিখছি, এটা খুব ভালো কাজ করে। একটা মজার রিসার্চ দেখা গেছে যে জাস্ট সিম্পলি আমার ইমোশনগুলোকে যদি আমি ডায়েরিতে লিখতে পারি, এতে করে শরীরের ইনফ্লামেশন কমে যায়। সো ব্রেস্ট ক্যান্সারও কিন্তু শরীরে অনেক ধরনের ইনফ্লামেশন থাকে। সো আমি যদি আমার সিম্পল আমার কষ্ট, ভয়গুলা লিখি, তাহলে কিন্তু আমার স্ট্রেস ম্যানেজমেন্টে হেল্প হবে। সো আমি মাইন্ডফুলনেস, জার্নালিং 2টা প্র্যাকটিসকে আমি হাইলি রেকমেন্ড করবো ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদেরকে। ডাবল প্রোটেকশন যুক্ত স্যানিটারি ন্যাপকিন অনন্যা। এর এডিএল ও এয়ারলাইট পেপার লিক হতে দেয় না, রাখে শুষ্ক। ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন, নো কিন্তু। Very, very effective, very practical and wonderful advices from the man himself. So ভাইয়ের কাছে নেক্সট জানতে চাবো যে, যদি আমি একজন পরিবারের সদস্য হই, যেই পরিবারে একজন ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট আছে, কী ধরনের সিমটমস দেখে আমি বুঝতে পারি যে আসলে তার পার্টিকুলারলি মেন্টাল হেলথ রিলেটেড সাপোর্ট দরকার, বা তার একজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যাওয়াটা দরকার? কী ধরনের সিমটমস দেখে আমরা সেটা ডিটেক্ট করতে পারবো? নর্মালি তো কিছু স্যাডনেস বা আমি যে 5টা মানে গ্রিফের পর্যায়ে বললাম, সেগুলো সবার মাঝে আসতে পারে। বাট ডিপ্রেশন, অ্যাংজাইটি যে সাইনগুলো, সেগুলো আমি বলতে চাই। যেমন তার আর্লি মর্নিং যদি অ্যাওয়েকেনেস হয়, যে সকালবেলা ঘুম থেকে উঠে প্রচণ্ড মন খারাপ লাগছে, এবং এই মন খারাপের এত তীব্র যে সে আর বিছানা থেকে উঠতেই চাচ্ছে না, এটা একটা খুবই মানে ডেডলি সাইন। সেকেন্ড হচ্ছে, তার যে সকল কাজ করতে আগে ভালো লাগতো, যেমন গান শুনতে, হয়তো নাচ করতে, হয়তো বা স্পোর্টস দেখতে, তার এটা একেবারেই অসহ্য লাগে এখন।
একদমই ভালো লাগে না। আর থার্ড সাইন হচ্ছে তার প্রচণ্ড ফ্যাটিক কাজ করে। অল্প কাজ করলে, অল্প একটু মানে হাঁটলেই তার অসম্ভব দুর্বলতা কাজ করছে। নট বিকজ অফ ক্যান্সার ট্রিটমেন্ট, নট বিকজ অফ দ্য ক্যান্সার ইটসেলফ, বাট জাস্ট বিকজ অফ দ্য ডিপ্রেশন। এই 3টা সাইন খুবই, আমি বলব যে মানে আর্লি ডিটেক্ট করাটা খুবই জরুরি, কারণ এগুলা ডিপ্রেশনের আর্লি সাইন, স্ট্রেসেরও আর্লি সাইন, এবং সিভিয়ার অ্যাংজাইটি থেকে সৃষ্ট ডিপ্রেশনেরও একটা আর্লি সাইন। সো আর্লি মর্নিং অ্যাওয়েকেনেস, আর হচ্ছে কোনো কিছু করতে ভালো লাগছে না যেটা করতে আগে ভালো লাগতো, আর এক্সট্রিম টায়ার্ডনেস ওর ফ্যাটিক, এই 3টা সাইন আমরা খুবই খেয়াল রাখবো। যে 3টা সাইনের কথা কুশল ভাই বললেন, আমার কাছে মনে হয় আমি নিজেই মাঝে মধ্যে হয়তোবা আমার নিজের ভেতরে বা আশেপাশের অনেক মানুষের ভেতরে কিন্তু এই ধরনের সাইন্স দেখতে পেয়েছি, এবং এই সাইনগুলোকে নর্মালি হয়তোবা আমরা খুবই মানে কমন ব্যাপার, মন খারাপ ঠিক হয়ে যাবে বলে মোস্টলি ইগনোর করি, বাট ইগনোর করাটা আসলে উচিত না, এবং কেন উচিত না সেটা নিয়ে কিন্তু আমরা অনেক দূর ডিসকাস করে ফেলেছি। আমি ভাইকে জানতে চাবো, যেহেতু আপনি এই ধরনের অনেক পেশেন্ট ডিল করেন, আপনার এক্সপিরিয়েন্স থেকে কি ধরনের ভুল ধারণা রিগার্ডিং ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড মেন্টাল হেলথ আপনি দেখতে পেয়েছেন, যেই ভুল ধারণাগুলো আমরা হয়তো বা এই এপিসোডের মাধ্যমে ভাঙতে পারি? ব্রেস্ট ক্যান্সারের আমি 2টা ভুল ধারণা। একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার যার হয় সবাই বোধহয় মারা যায়, এটা ঠিক না। ব্রেস্ট ক্যান্সারের খুবই ভালো চিকিৎসা বর্তমানে আছে। সেকেন্ড হচ্ছে ব্রেস্ট ক্যান্সার যাদের হয় তাদের বোধহয় আর কখনো কেউ ভালোবাসবে না বা সোসাইটি থেকে অ্যাকসেপ্ট করবে না, খুবই ভুল। অনেক ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভার সমাজে কাজ করছে, অনেক উঁচু উঁচু পজিশনে কাজ করছে। সো এই 2টা ভুল ধারণা আমাদের ভাঙতে হবে। ডিপ্রেশন নিয়ে সবচেয়ে কমন মানে মিথ হচ্ছে ডিপ্রেশন হলে সারা জীবন ওষুধ খেতে হবে, সকল ওষুধ বোধহয় ঘুমের ওষুধ এবং হচ্ছে অ্যাডিকটিভ, যেটা সত্যি কথা না। দ্বিতীয় হলো যে ডিপ্রেশন হলে আমরা যে অ্যাডভাইসগুলো দিই, এই যে তুমি নামাজ পড়ো, কোরআন পড়ো, ধৈর্য ধরো, এগুলো কোনোটাই কাজ করে না, কারণ ডিপ্রেশন একটা অসুখ। আমরা একটা ডায়াবেটিক রোগীকে তো বলি না যে তুমি নামাজ পড়ো বা হচ্ছে কি তুমি কোরআন পড়ো, যদিও নামাজ কোরআন প্রত্যেকেরই বিলিফ এসে পড়তেই পারে, কোনো সমস্যা নেই, আমরা সবাই পড়ি, বাট এটা আমরা ফার্স্ট অ্যাটেম্পটে বলি না। বা ডিপ্রেশন হলে কেন জানি এই কথাগুলো আমরা বেশি বলি, বা ধৈর্য ধরতে বলি, বা কোথা থেকে ঘুরে আসতে বলি। বাট ডিপ্রেশন ইজ আ ক্যাটাস্ট্রফ, ইটস লাইক অ্যান এপিডেমিক। ডিপ্রেশন ক্যান লেভেল পিপল আউট অ্যান্ড ইট ক্যান কিল পিপল। ডিপ্রেশন ট্রিটমেন্ট না করলে 20% মানুষ কিন্তু সুইসাইড করে মারা যায়। সো এটা এতটাই গ্রেভ। এবং ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় যে যারা ব্রেস্ট ক্যান্সারে ভুগছে তারা সাধারণ মানুষের চাইতে 3 টাইমস বেশি ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছে। সো উই হ্যাভ টু ট্রিট ডিপ্রেশন, উই হ্যাভ টু লিভ আওয়ার প্রাইড বিহাইন্ড অ্যান্ড ট্রিট ডিপ্রেশন ইফ উই হ্যাভ ইট। দ্যাটস অ্যাকচুয়ালি কোয়াইট স্কেরি অ্যান্ড ইনসাইটফুল এট দ্য সেম টাইম। আর আমাদের আজকের এপিসোডে আসলে ব্রেস্ট ক্যান্সারের এই মেন্টাল অ্যাসপেক্টটা, যেটা আমরা হয়তোবা বেশিরভাগ সময় ইগনোর করে যাই, সেটা নিয়ে অনেক কিছু প্র্যাকটিক্যালি জানতে পারলাম ডক্টর কুশলের কাছ থেকে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট ভাইয়া। সো এই মোমেন্টে পার্টিকুলারলি আমি 2টো কাজ করতে চাই। প্রথমত, অন বিহাফ অফ ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন, যেই পার্টিকুলার ব্র্যান্ডটা সবসময় কাজ করে যাচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস রেইজ করতে, তাদের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট প্রেজেন্ট করতে চাই আমাদের আজকের গেস্টকে। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর কামিং টু দ্য শো অ্যান্ড ফর ইউর ভ্যালুয়েবল কন্ট্রিবিউশন বিহাইন্ড রেইজিং অ্যাওয়ারনেস। অন দ্যাট নোট, আমি আমার অডিয়েন্সের জন্য বলতে চাই যে আপনাদের জন্য কিন্তু আসলে পুরো এপিসোডটা একটা গিফট, এবং যদি আপনি কাউকে এই এপিসোডটা শেয়ার করে দেন তার ইনবক্সে, বা জাস্ট লিখে পাঠান যে আই কেয়ার অ্যাবাউট ইউ অ্যান্ড দ্যাটস ওয়াই আই ওয়ান্ট ইউ টু সি দিস, তাহলে সেটাও একটা গিফট। বাট এছাড়াও একটা স্পেশাল গিফট আমি রাখতে চাই এমন একজন অডিয়েন্সের জন্য, যে কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাতে পারবেন যে ডক্টর কুশল এই এপিসোডে ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের মেন্টাল হেলথের বেটারমেন্টের জন্য 2টো টেকনিক সাজেস্ট করেছেন। একটা টেকনিক রিগার্ডিং ব্রিদিং অ্যান্ড একটা টেকনিক রিগার্ডিং লেখালেখি। টেকনিকগুলোর নাম কি এবং আসলে সেটা কিভাবে করতে হয়। সো সঠিক উত্তরটা লিখে পাঠাবেন কমেন্ট সেকশনে। উই উইল গো টু দ্য কমেন্ট সেকশন অ্যান্ড উই উইল ট্রাই টু গিভ আ ভেরি স্পেশাল গিফট টু ওয়ান অফ দি অডিয়েন্স মেম্বার্স। এবং আমরা আজকের এপিসোডটা শেষ করবো, বাট শেষ করার আগে ভাই, ইউর ফাইনাল রিমার্কস ফর এনিওয়ান হুজ ওয়াচিং দিস এপিসোড, হুজ প্রবলি গোয়িং থ্রু দ্য জার্নি ইটসেলফ, or who is looking for hope in general. জাস্ট বিলিভ ইন ইয়োর সেলফ। হ্যাঁ, জাস্ট বিলিভ ইন ইয়োর সেলফ, কারণ ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে জরুরি দেখা গেছে যে নিজের উপর বিশ্বাস রাখা, যে না আমি এই জার্নিটাতে আমি জিততে পারবো, আমি সুস্থ হতে পারবো। আমার আশেপাশের ডক্টরস আছেন, আমার ভাই বোন বা কেয়ার গিভাররা সবাই হয়তো বুঝে না, বাট অ্যাটলিস্ট 2-1 জন থাকবে যারা আপনাকে খুব ভালোবাসবে, খুব কাছে থাকবে, অ্যান্ড ইউ ক্যান মেক ইট অ্যান্ড ইউ উইল বি লিভিং ইনশাআল্লাহ বেটার লাইফ দ্যান বিফোর। সো এই এপিসোডটা যদি আপনি এমন একজন মানুষ হিসেবে দেখে থাকেন যে ব্রেস্ট ক্যান্সারের জার্নিটা গো থ্রু করছেন, আই ওয়ান্ট ইউ টু স্মাইল অ্যান্ড হ্যাভ আ লট অফ হোপ, বিকজ যেহেতু আসলে আপনি একজন ডক্টরের কাছ থেকেই শুনলেন যে অনেক অনেক কথাবার্তা আপনি আপনার আশেপাশে শুনতে পারবেন, হয়তোবা
আমাদের দেশে পার্টিকুলারলি হোপ জিনিসটার অনেক অভাব, পজিটিভিটির অনেক অভাব ইন জেনারেল। তার মধ্যে আপনি যদি একটা ডিফিকাল্ট জার্নি গো থ্রু করেন, আপনার জন্য সেটার আরও অনেক বেশি অভাব দেখা দেয়। সো আপনার পাশে অবভিয়াসলি কাউকে না কাউকে আপনি পাবেনই। আপনার আশেপাশে আপনার ফ্যামিলি মেম্বারও আপনার জন্য আছে, সবসময় আছে। আপনার আশেপাশে অনেক অনেক ভালোবাসা আছে। আপনি শুধু আপনার ডিফিকাল্ট ইমোশনগুলোকে, আপনার খারাপ লাগাটাকে, আপনার ভয় ভীতিটাকে এক্সপ্রেস করুন। একজন প্রফেশনালের হেল্প নিন, বিকজ এই মেন্টাল অ্যাসপেক্টটা আসলে আপনার ওভারঅল পুরো ফিজিক্যাল অ্যাসপেক্টটাকে, ব্রেস্ট ক্যান্সার কন্ডিশনটাকেও কিন্তু রিকাভারিতে অনেক 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 হেল্প করতে পারে। সো আই রিয়েলি ওয়ান্ট ইউ টু টেক দ্য রাইট স্টেপস, যেটা আসলে আমরা এই এপিসোডে জানতে পারলাম ডক্টর কুশলের কাছ থেকে। এবং সেই সাথে আরও একটা জিনিস মনে করে দিতে চাই, হয়তোবা আপনি এখনও একজন ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট না, হয়তোবা ফর্চুনেটলি আপনার আশেপাশেও কেউ ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট না, বাট সবসময় কিন্তু একটা কথা যেটা আমরা সবসময় বলতে চাই, সেটা হচ্ছে যে একটি চেক আপে দেরি নয়, ব্রেস্ট ক্যান্সারে আসবে বিজয়। অর্থাৎ যাই হোক না কেন, একজন ফিমেলের ক্ষেত্রে বাংলাদেশে পার্টিকুলারলি এই চেক আপটা, এই স্ক্রিনিংটা খুব ইম্পর্টেন্ট, যেটার পিছনে আসলে সবসময় ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন কাজ করে যাচ্ছে। সো প্লিজ গো ফর দ্যাট আর্লি স্ক্রিনিং বা দ্যাট ওয়ান পার্টিকুলার চেক আপ, যেটা আসলে আপনার লাইফকে অনেক বেটার করতে পারে, আপনার পুরো কন্ডিশনটাকে অনেক অনেক হেল্পফুল করতে পারে, এবং আপনি হয়তোবা এই একটা চেক আপের কারণেই অনেক ডিফিকাল্ট একটা টাইম থেকে বেঁচে যেতে পারেন, এবং আপনার পুরো ফ্যামিলি মেম্বাররা একটা ডিফিকাল্ট জার্নিকে অনেক ইজি করে আনতে পারে। সো উই উইল ডিসকাস সাম আদার অ্যাসপেক্ট অফ গোয়িং থ্রু দ্য জার্নি অফ ব্রেস্ট ক্যান্সার উইথ আ লট অফ হোপ অ্যান্ড পজিটিভিটি। But till then, see you in the next episode. Goodbye.